আমরা সবসময় পিছিয়ে যাচ্ছি আমাদের দুর্নীতির কারণে। পাইপলাইনে যে প্লেয়ারগুলো আছে তাদেরকে নিয়েও কাজ করার, আমাদের যে ফিনান্সিয়াল যে সাপোর্টটা থাকে না, এই মূলত এই অনেক কারণে প্লেয়াররা ঝরে পড়ে। শুধু মাঠ বা ক্রীড়া সরঞ্জাম শুধু সেটা পেলেই কি সমাধান হয়ে গেল? যত প্রতিযোগিতা হবে তত প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে। মেয়েদের জন্য আলাদা একটা গ্রাউন্ড তৈরি করতে, যেখানে মেয়েরা নিজেকে তুলে ধরবে। আর প্যানেল না দেখে প্রত্যেকটা পদগুলোতে যোগ্য ব্যক্তিকে দেখবেন। স্বাগত জানাচ্ছি স্টার নিউজে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, রাকসু ইলেকশন 2025 এবং সেই ইলেকশন পারপাস আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছি স্টার নিউজের পুরো টিম এবং আমরা কাজ করছি নির্বাচন নিয়ে। নির্বাচনের যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি, নির্বাচনে যারা অংশ নেবেন, ভোট দেবেন সেই সমস্ত শিক্ষার্থীদের সাথে কথা বলছি, যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের সঙ্গেও কথা বলছি এবং আমরা একটা পর্যায়ে এসে পৌঁছেছি। আজ 4 জন প্রার্থীকে সঙ্গে পেয়েছি। তারা 4 জনই কেন্দ্রীয় ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছেন। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। এই 4 জন প্রার্থীর মধ্যে আমার একেবারে ডান দিকে রয়েছেন শীত কুমার ওরাং, সার্বজনীন শিক্ষার্থী সংসদের প্রার্থী তিনি এবং তিনি 3য় বর্ষের ছাত্র, ব্যাংকিং এবং ফাইন্যান্স বিভাগের। ওরাং, আপনাকে স্বাগত স্টার নিউজের এই অনুষ্ঠানটাতে। আমার বাম পাশের একেবারে শেষে রয়েছেন হামিদুল্লাহ নাইম, ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী তিনি, ক্রীড়া সম্পাদক, কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচন করছেন এবং তিনি পদার্থবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র। আপনাকে স্বাগত জানাই। আমার ডান দিকে রয়েছেন নার্গিস আক্তার, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের তিনি ক্রীড়া সম্পাদক, কেন্দ্রীয় ছাত্র সংসদের এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের 3য় মাস্টার্সের ছাত্রী। এবং নার্গিস, আপনাকেও স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমার হাতের বামে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইনারের ছাত্র, মাস্টার্সে পড়ছেন তিনি এবং তার একটা বিশেষ পরিচয় রয়েছে, সেটি হচ্ছে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান পুলক। তাকেও স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। একটু আরেকবার ফিরতে চাই নার্গিসের কাছে। নার্গিসের আরেকটি পরিচয় রয়েছে। নার্গিস জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়। তিনি বয়সভিত্তিক দল থেকে প্রায় 10টিরও বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের হয়ে বাংলাদেশের জন্য কিন্তু অনেকগুলি পদক এনে দিয়েছেন। সেই দলগুলির সদস্য ছিলেন নার্গিস। সব মিলিয়ে যারা রয়েছেন আমার সঙ্গে আজকে এই অনুষ্ঠানে, যারা আমাদের সঙ্গে, যাদের সঙ্গে আমরা কথা বলবো, তারা কিন্তু ক্রীড়াঙ্গনে বিশেষ পারদর্শী, বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন। যদিও 2 জন রয়েছেন আমাদের সঙ্গে, তারা 3য় বর্ষের ছাত্র এবং তাদের হাতে প্রচুর সময়। যদি তারা নির্বাচিত হন নিশ্চয়ই ক্রীড়াঙ্গনের জন্য কাজ করবেন সবাই। আমরা একটু একে একে জানতে চাইবো সবার কাছে তাদের প্রত্যাশা, তাদের কর্মযজ্ঞ, তারা কতটুকু এগিয়েছেন নির্বাচন নিয়ে, সব বিষয়ে। শুরুতেই নার্গিসের কাছে যেতে চাই। নার্গিস, আপনি তো আন্তর্জাতিক অঙ্গনে খেলা একজন ক্রীড়াবিদ, ফুটবল নিয়ে খেলেছেন, ফুটবল নিয়ে কাজ করেন, এখনও ফুটবলের সঙ্গেই রয়েছেন। হঠাৎ করে নির্বাচনে আসলেন কেন? ছাত্র সংসদ নির্বাচনে কেন আসলেন? রাকসু নির্বাচনে আসার কারণ হচ্ছে, যেহেতু আমি লম্বা সময় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলেছি, আমি 20টি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছি এবং 10টি দেশের বাহিরেও খেলেছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ক্রীড়া ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে কাজ করতে পারবো। তো সেই জায়গা থেকে প্রার্থিতা হওয়া। মেহেদী হাসান পুলকের কাছে জানতে চাই, আপনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়ক, ক্রিকেটের সাথে আছেন, তার মানে ক্রীড়ার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। আপনার আসলে কেন মনে হলো যে আপনার ইলেকশন করা দরকার? কারণ আমরা দেখি সাধারণত যারা ক্রীড়াবিদ তারা কিন্তু রাজনীতি বা এই জাতীয় কর্মকাণ্ডের সাথে খুব একটা জড়িত থাকে না, তারা খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত থাকেন। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান পুলক, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অধিনায়ক। আমি দীর্ঘ 6 বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের সাথে আছি। আসলে নির্বাচনে আসার কারণ হচ্ছে আমি প্রায় 6 বছর ধরে এই দলের সাথে আছি। সে জায়গা থেকে মনে হয়েছে যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করি, আসলে এর বিনিময়ে কোনো অর্থ নাই। তো সেই জায়গা থেকে এটা সম্মানের জন্যই করে থাকি। তো আমাদের যে প্লেয়ারদের যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া দরকার সেগুলো থেকে আমরা আর কি বঞ্চিত হই।
তো সবাই হয়তো বা উন্নয়নের কথা নিয়েই বলছে। আমার কাছে মনে হয় যে বিফোর টকিং অ্যাবাউট ডেভেলপমেন্ট আই মাস্ট ইনশিওর প্লেয়ার্স রাইট ফার্স্ট। ও সেই জায়গা থেকে আসলে আগ্রহটা হয়েছে নির্বাচনে দাঁড়ানোর। যেতে চাই একটু ওরাংয়ের কাছে, শীতকুমার ওরাং, আপনার আমি যতটুকু জেনেছি ক্রীড়া ক্ষেত্রে খুব বেশি বিচরণ নেই, বা আমি থাকলেও সেটা জানি না। আপনি একটু নিজের কথাটা বলতেন যে কেন আসলে নির্বাচনে আসলেন এবং ক্রীড়ার কোন ক্ষেত্রে আপনি যুক্ত রয়েছেন? আমি আসলে মূলত উঠে আসছি চা বাগান থেকে। হয়তো আপনারা জানেন চা বাগানের অবস্থা কী। আমার বাপ মা দৈনিক 170 টাকা, এখানে কিছুদিন রিসেন্ট 8 টাকা যোগ হয়েছে 178 টাকা। আর মূলত আমরা অ্যাকচুয়ালি আমার একটা পরিচয় হচ্ছে আমি একজন আদিবাসী। আমাদের যারা আদিবাসীরা থাকে সবারই আসলে একটু আলাদা এক্সট্রা অর্ডিনেট থাকে, সেটা আমরা হয়তো বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করতে পারি না, আবার প্রয়োগ করতে পারি। যেমন আমার শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের ক্যাম্পাসে অনেক বড় ভাই যারা খেলাধুলা করে সবাই ভালো পর্যায়ে এগিয়ে যেতে পারে। যেমন পুলক ভাই যেটা বলছে যে সাপোর্ট, আমাদের যে ফিনান্সিয়াল যে সাপোর্টটা থাকে না, এই মূলত এই অনেক কারণে এই প্লেয়াররা ঝরে পড়ে, তারা নিজেকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করতে পারে না। আর বিশেষ করে আমি সিলেট থেকে আমি আসছি। আমি সিলেটের সাবেক অর্থমন্ত্রী ছিলেন আব্দুল মোহিত, ইউনাইটেড ক্লাবে আমি খেলছি প্রায় 2 বছর, জেলা স্টেডিয়ামে খেলছি। কিন্তু এই যে আমার ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ড যেটা বললাম, সেই কারণে হয়তো আমি বিভিন্ন জায়গায় খেলতে গিয়েও পারি না, কারণ আমার দিন শেষে আমাকে পড়াশোনা করতে হবে। এই দিক থেকে চিন্তা করে আমি ভাবলাম যে আমি যদি এই জায়গাতে যাই, অন্তত আমাকে দেখে আরও 2টা ছেলে যাতে ইন্সপায়ার হই, সেই দিক থেকে বিবেচনা করে আমি এখানে আসি, যাতে তারা বুঝতে পারে যে আমার মতো যদি ছেলে এখানে এসে যদি কাজ করতে পারে, আমার কাছ থেকে তারা যদি ইন্সপায়ারে কোনো ধরনের মোটিভেট পায়, তাহলে তারা একটু উপকার হবে। এই দিক থেকে দেশের ক্রীড়াঙ্গনে কিন্তু আদিবাসীদের একটা প্রাধান্য রয়েছে, সেটা আর্চারি, তাইকোন্ডো, বিভিন্ন ডিসিপ্লিনে, ফুটবলেও রয়েছে আমরা জানি। আমরা একটু যেতে চাই হামিদুল্লাহ নাইমের কাছে, ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত ঐক্য জোট শিক্ষার্থী জোট প্রার্থী। আপনি কেন আসলে ক্রীড়া সম্পাদকের পদটাই বেছে নিলেন? সত্যি বলতে যে একাডেমিক প্রেশারের পাশাপাশি আমার হবি হচ্ছে খেলাধুলা আর কি। আমি খেলাধুলা জায়গাটা মানে ফাঁকা পাইলেই আসছি যে আমি খেলাধুলা পছন্দ করি আর কি। তো আমার মনে হয় যে আমাদের ভার্সিটিতে ক্রীড়াঙ্গনে বাজেট কিন্তু থাকে, কিন্তু এই বাজেটটা হচ্ছে সুষ্ঠুভাবে আসলে পরিচালিত হয় না আর কি। আমি এই জায়গাটা আসলে সুনিশ্চিত করতে চাই জবাবদিহিতা এবং স্বচ্ছতার জায়গা থেকে, এবং প্লেয়ারদের যে যারা ন্যাশনাল মানে ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করে আর কি, তাদের মানে প্র্যাকটিসের ব্যাপারে বা প্র্যাকটিসের জায়গা থেকে যে কিটগুলো প্রয়োজন একজন প্লেয়ারের আর কি, এগুলো তারা মানে পার্সোনালি বেয়ার করে, ক্যাম্পাস থেকে আর কি বেয়ার করা হয় না আর কি, আমি যতটুকু জানি। সো এই জায়গাটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি নিশ্চিত করতে চাই প্রত্যেকটা প্লেয়ারের জন্য আর কি, এবং সে কারণে আপনি দাঁড়িয়েছেন ক্রীড়া সম্পাদক পদে। আমরা একটু খোলামেলা আলোচনা করতে চাই, আসলে এককভাবে কাউকে প্রশ্ন করতে সেভাবে চাইছি না, যার যে জায়গা থেকে বললে সুবিধা হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা বিশেষ অবদান সব সময় রয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের প্রথম অলিম্পিয়াড সাইদুর রহমান ডন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস সেই সহ অন্যান্য যে গেমসগুলি হয়, সেখানে কিন্তু বাংলাদেশের যে অর্জন রয়েছে, সেই অর্জনের সিংহভাগই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদদের দ্বারা অর্জিত। এবং সেই জায়গায় আমরা সম্প্রতি দেখছি বেশ কয়েক বছর হলো যে সেই জায়গায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু একটু পিছিয়ে পড়েছে। এর কারণটা কি মনে হয় এবং এর থেকে উত্তরণের উপায়গুলো কি, এবং সেই জায়গায় আপনারা আসলে কতটা কাজ করতে চান, যদি মেহেদী হাসান আপনার কাছে জানতে চাই। জি, ধন্যবাদ। আসলে আমাদের আরও একটা বড় সমস্যা হচ্ছে, আমরা যারা প্রফেশনাল প্লেয়ার তারা মানে ডিপার্টমেন্ট থেকে যে সাপোর্টটা পাওয়ার দরকার আমাদের, আমরা সেই সাপোর্টটা পাই না। আমি নিজেও এটার ভুক্তভোগী আর কি। আমার 1 বছর লস গেছে আমি আর কি খেলাধুলার কারণে। আমার ঢাকা লিগ খেলে থাকি, সেই জায়গা থেকে আমি লিগ খেলার সময় আর কি আমার ডিপার্টমেন্টে ছুটির আবেদন করলেও সেটা আর কি তারা পারমিশন দেয়নি। সেই জায়গা থেকে আর কি আমার লিগ খেলার সময় আমার ক্লাস মিস গেছে, সেই জায়গা থেকে আর কি আমার 1টা বছর নষ্ট হয়। তো আমি মনে করি যে আমাদের যারা প্রফেশনাল খেলোয়াড় আছে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের ন্যূনতম সুযোগ সুবিধা দেওয়া উচিত। তাহলে আমরা যারা প্রফেশনাল প্লেয়ার আছি তারা
আমাদের প্র্যাকটিস খেলাধুলা নিয়ে আরও এগিয়ে যেতে পারবো। যেতে চাই ওরাংয়ের কাছে। ওরাং, আপনার কাছে কি মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা রয়েছেন এদের মধ্যে তো আদিবাসীর সংখ্যাও কম নয়, এবং তারা কি ক্রীড়াঙ্গনে আসছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে স্থাপনাগুলো রয়েছে, আমি যতটুকু জানি স্টেডিয়াম রয়েছে, জিমনেশিয়াম রয়েছে, দুটো জিমনেশিয়াম, নারীদের জন্য ভিন্ন জিমনেশিয়াম রয়েছে, অনেকগুলি বাস্কেটবল গ্রাউন্ড, টেনিস গ্রাউন্ড ছিল, টেনিস ফিল্ড, বাস্কেটবল ফিল্ড রয়েছে, এবং প্রত্যেকটা প্রায় হলগুলোর সামনে সামনে রয়েছে, কিন্তু সেগুলো দেখেছি একেবারে নষ্ট হয়ে গেছে। তার মানে কি ছাত্ররা অ্যাটেন্ড করছেন না, মাঠে কি যাচ্ছেন, এবং সেই জায়গায় আপনাদের আসলে কি করণীয় রয়েছে? এই ব্যাপারটা আমি আসলে বলতে চাই, যেমন পুলক ভাই যে আবার বলতেছি, আমাদের ডিপার্টমেন্টে যে সাপোর্টটা থাকে সেই সাপোর্টটা আমরা ফুললি পাই না। যেমন কিছুদিন আগে আমাদের ফুটবল টিম ঢাকা দিকে যখন খেলতে যায়, এর একদিন পরে সম্ভবত এটা 24 তারিখে ছিল আপনার হচ্ছে সম্ভবত ম্যানেজমেন্ট কি অথবা মার্কেটিং এক ডিপার্টমেন্টের ছোটো ভাইয়ের খেলোয়াড় ছিল, উনি গেছে খেলতে। যদি উনি ওই দিন জিততো না, তাহলে পরশু দিন রাতে জার্নি করে এসে পরীক্ষা দিবে। ভাগ্যিস সেদিন ম্যাচ জিতে যাওয়ার কারণে ওই দিন আর আশা লাগেনি, পরের পরীক্ষাটি পিছানো হয়েছে। তারা এখান থেকে আবেদন করে গেছিলো, তারপরও তাদেরকে এই যে ছুটি মঞ্জুর করেনি। এখন বিশেষ করে আমাদের আদিবাসী যারা আছে এই জায়গাতে আমরা যখন আসি, আমাদের খেলার পর আমাদের একটা এই যে আপনার ভালো মানের খাবার দরকার হয়, সেই খাবারে আমাদের পর্যাপ্ত পরিমাণে আমরা পাই না। আর রাজশাহীতে যেভাবে আমাদের একটা খেলোয়াড় যারা আসলে আমরা যারা প্রফেশনালভাবে খেলাধুলা করতে চাই, একটা প্লেয়ার কিন্তু শুধুমাত্র খেলার জন্য কখনো খেলে না, সেইটাকে চাই আমি লাইফে, যেটাকে আমি নিজের কেরিয়ার হিসেবে তথা হচ্ছে তিনি সেটাকে আপনার বিশ্ব মানে বাংলাদেশ তথা বিশ্বে গিয়ে নিজেকে ফুটাই তুলতে চাই। আর এই ক্ষেত্রে আপনারা দেখেন, আমরা যখন হলের খাবারের কথা যদি চিন্তা করে দেখেন, সেক্ষেত্রে একটা জঘন্য একটা ব্যাপার। আমরা খেলাধুলা করে পরে যারা ফুটবল খেলে প্রচুর স্টেমিনার দরকার হয়, আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে না। একটা ফিডিংয়ের ব্যাপার তো থেকেই যায়, সেটা সেই জায়গায় একটা সাপোর্টের দরকার হয় বরাবরই, এবং সেটা যারা খেলোয়াড় তারা সব জায়গা থেকে পেয়ে থাকেন, আপনারা নিশ্চয়ই হয়তো সেটা পাচ্ছেন না। তবে এখন কি ভাবছেন যে আসলে যদি নির্বাচিত হতে পারেন খেলোয়াড়দের সেই জায়গাটা সুনিশ্চিত করতে পারবেন? নির্বাচিত হতে যদি পারি, অবশ্যই আমি প্রথমে আগে এনশিওর করা লাগবে যে আমাদের প্লেয়ারদের কোন কোন জায়গাতে আমাদের এই যে আমাদের প্রয়োজনীয় খাবার লাগবে, কোন কোন জায়গায় আমাদের তাদেরকে কোন জায়গাটা আমাদেরকে এনশিওর করলে তারা যাতে নিজের ফিডব্যাকটা পায়, এই ব্যাপারে আমাদেরকে প্রথমে তো কাজ করতে হবে। নাইম, আপনার কাছে কি মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের যে ক্রীড়া স্থাপনা রয়েছে সেই ক্রীড়া স্থাপনার পাশাপাশি যে ক্রীড়া সরঞ্জামের প্রয়োজন, সেই সরঞ্জামটা আসলে ছাত্রছাত্রীরা ঠিকঠাক মতো পাচ্ছে কিনা, বা দেখেছেন কিনা যে এটা সংকট রয়েছে কিনা, বা নিজেরা কতটা এফোর্ড করছে? জি ধন্যবাদ। আপনারা জানেন বা দেখে থাকবেন যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে প্রায় 60টা মানে ক্রীড়াঙ্গন আছে আর কি। আমাদের এই 60টা ক্রীড়াঙ্গনের মধ্যে মেয়েদের জন্য একটা আলাদা একটা বরাদ্দ মাঠ আছে, জিমনেশিয়াম আছে, সেটা পুরো অকেজো আর কি। তারপরে হবিবুর মাঠে সেখানে একটা বাস্কেট পিচ আছে, সেটা পুরোটাই অকেজো আছে। তারই পাশাপাশি হচ্ছে জিমনেশিয়ামগুলো, হলের যে জিমনেশিয়ামগুলো, এগুলো হচ্ছে মানে প্র্যাকটিসের যে সরঞ্জাম, ন্যূনতম যে সরঞ্জাম সেগুলোও কিন্তু নাই আর কি। আমি চেষ্টা করব মেয়েদের জন্য আলাদা একটা গ্রাউন্ড তৈরি করতে, যেখানে মেয়েরা স্বাচ্ছন্দ্যে আর কি তাদের পটেনশিয়াল অনুযায়ী তারা মানে নিজেকে তুলে ধরবে আর কি, এটা নিশ্চিত করব। এবং হলের প্রত্যেকটা হলে প্লেয়ারদের জন্য জিমনেশিয়াম, মাঠের পাশাপাশি জিমনেশিয়ামটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট বডি ফিটনেস ঠিক রাখার জন্য আর কি, এই ইনস্ট্রুমেন্টগুলো নিশ্চিত করব। এবং আপনি দেখে থাকবেন যে আমাদের রাজশাহীর ক্যাম্পাসের পাশে একটা টার্ফ নামে একটা জায়গা হয়েছে, সেখানে কিন্তু আমাদের পোলাপানরা রাত্রে হচ্ছে কিন্তু মানে খেলাধুলা করতে যায়। আমার একটা প্রতিশ্রুতি, বা আমি যদি এই জায়গাতে কাজ করতে চাই, আমি ক্যাম্পাসেই এই টার্ফ নামে একটা মাঠকে হচ্ছে যে সংস্কার করার চেষ্টা করব। এবং আমাদের মাঝে দেখবেন যে আমাদের অনেক প্লেয়ার আছে যারা, ভাই যেমন পুলক ভাই যেমন হচ্ছে যে আপনার ক্রিকেট প্রেমী আর কি, এখন ফুটবলের সিজন চলতেছে, প্রত্যেকটা মাঠেই কিন্তু ফুটবল চলতেছে, কিন্তু যারা ক্রিকেট প্রেমী তারা কিন্তু এই জায়গা থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছে কিছুটা হলো। আমি চাইবো যে একটা অন্তত মাঠ, এতগুলো মাঠের মধ্যে যারা ক্রিকেট লাভার আছে তারা যেন অন্তত এই ক্রিকেট খেলা যেন কন্টিনিউ রাখতে পারে 12টা মাস আর কি, এই জায়গা নিয়ে অন্তত কাজ করার চেষ্টা করব। সেই জায়গায় অনেকগুলি সুযোগও রয়েছে আপনার, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠের কোনো অভাব নেই, সংস্কারের প্রয়োজন। সেই জায়গায় আমরা যদি একটু আসতে চাই নার্গিসের কাছে, নার্গিস আপনার কাছে কি মনে হয় যে শুধু মাঠ বা ক্রীড়া সরঞ্জাম শুধু সেটা পেলেই কি সমাধান হয়ে গেল, নাকি আপনার শিক্ষা দেবার জন্য, ক্রীড়া শিক্ষার বিস্তারের জন্য বা একজন ভালো খেলোয়াড় তৈরির জন্য প্রশিক্ষকের প্রয়োজন রয়েছে? সেই জায়গায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের কি অবস্থা? এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি দেখেছি এসে যে
ক্রীড়া ক্ষেত্রে অনেক রকমের সমস্যা আছে, যেটা চাইলে এত সমস্যা না হলেও পারতো, কিন্তু পর্যাপ্ত পরিমাণে সমস্যা। তো সেই দিক থেকে আমি প্রশাসনকে অনুরোধ করব, শুধু রাকসু দিয়ে না, এখন থেকেও যদি পারা যায় আস্তে আস্তে যেন এটা ডেভেলপ করা হয়। তো আমি দেখেছি যে আমাদের যে হবিপুরে মাঠটা আছে, রিসেন্ট যে প্রবলেমগুলো, একদম মাঠ হচ্ছে উঁচু নিচু, এটা হচ্ছে খেলার জন্য মানে মাঠ উপযোগী না। সংস্কারের প্রয়োজন হ্যাঁ, মাঠ রয়েছে, সংস্কার সেই এবং সাথে মিনি একটা গ্যালারির যে প্রশিক্ষকের প্রয়োজন বিষয়টা পড়ে যদি সেটা। বলতেন। আর দেখি যে আন্তঃবিশ্ববিদ্যালয়ে যখন বিভিন্ন ইভেন্টের খেলা হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে পর্যাপ্ত উক্ত ইভেন্টগুলোতে প্রশিক্ষণ দিবে এরকম পর্যাপ্ত কোনো কোচ বা টিচার পাওয়া যায় না। তো মানে দেখা যাচ্ছে যে এমন হচ্ছে যে খেলা হচ্ছে ক্রিকেটের, কোচ যিনি তিনি এক্সপার্ট হচ্ছেন ফুটবলের, এমনটি হচ্ছে কিনা? জি, এরকম এবং আমি সেই জায়গাতে দেখেছি। আপনার তো করণীয় কি রয়েছে যদি নির্বাচিত হন, কি করতে চান? যদি নির্বাচিত হতে পারে তো সেক্ষেত্রে দেখব যে প্রশাসন কাকে কিভাবে কতখানি নিয়ে আসবে, এটা প্রশাসনের ব্যাপার। তো প্রত্যেকটা ইভেন্টে যে এক্সপার্ট কোচ থাকে প্রত্যেকটা ইভেন্টে, তো আমি চাইবো যে প্রশাসন যেন বাইরে যে গেস্ট টিচারগুলো থাকে, যখন কোনো আন্তঃবিশ্ববিদ্যালয় খেলা হলো, তো 1-2 মাস আগে বা 1.5 মাস আগে তো প্রশিক্ষণ তো চলে, তো সেই জায়গা থেকে যদি কোনো গেস্ট ট্রেনার নিয়ে এসে যদি প্রশিক্ষণ দেওয়ানো যায় উক্ত ইভেন্টগুলোতে, তাহলে আমার মনে হয় যে তারা আন্তঃবিশ্ববিদ্যালয় খেলাতে গিয়ে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে। এবং সেই জায়গায় তো আপনি অনেক এগিয়ে রয়েছেন আমার মনে হয়, কারণ ফুটবল ফেডারেশনে আপনার যোগাযোগ রয়েছে, ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আপনার সঙ্গে একেবারে ব্যক্তিগতভাবে চেনা জানা রয়েছে। যদি নির্বাচিত হতে পারেন তাহলে নিশ্চয়ই ফুটবলের প্রশিক্ষণ আপনি নিয়ে আসতেই পারেন, সেই সুযোগটা তো কাজে লাগানো যেতেই পারে। একটু মেহেদির কাছে জানতে চাই, মেহেদি আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে কতটা এগোতে পেরেছেন? আমরা এই বিষয়গুলির বাইরে একটু আসতে চাই, সেটা হচ্ছে নির্বাচনে কেন্দ্রে ফিরতে চাই। নির্বাচনে আপনি কতটা এগিয়েছেন? আপনার প্রার্থীদের যারা ভোটার রয়েছেন তাদের সাথে কতটা যোগাযোগ হয়েছে? তারা আপনাকে কতটা আশ্বস্ত করছে এবং আপনি কতটা আশাবাদী? আমি আসলে ক্রিকেট দলের অধিনায়ক, কিন্তু দীর্ঘ 6 বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল ইভেন্টের সাথেই জড়িত আছি আর কি। আপনারা জানবেন আর কি, আমি প্রায় প্রত্যেকটা ইভেন্টই খেলার অভিজ্ঞতা আছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সুইমিং অ্যান্ড ওয়াটার পোলো টিমেরও একজন সদস্য। আমি ঢাকায় রানার্স আপ হওয়ার অভিজ্ঞতা অর্জন করেছি। আমি আমার ডিপার্টমেন্টের হয়ে হ্যান্ডবল টিমের চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা অর্জন করেছি, বাস্কেটবল টিমের চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা অর্জন করেছি, এবং আমাদের যে রাকসু টুর্নামেন্ট হয়েছিল 2021 সালে, ওইখানেও আমি শহীদ জিয়াউর রহমান হলের ফুটবল টিমের একজন চ্যাম্পিয়ন দলের সদস্য। তো সে জায়গা থেকে আমি প্রত্যেকটা ইভেন্টেরই সবার সাথে মোটামুটি একটা ভালো সুসম্পর্কের জায়গা আছে, একটা গ্রহণযোগ্যতার জায়গা আছে। আমি সকলের কাছেই যাচ্ছি, সবাই ভালো প্রতিশ্রুতি দিচ্ছে যে ভালো কিছু হবে ভাই। আর আমি চাই, মানে আমার ব্যক্তিগত চাওয়া, যে যোগ্য সে অবশ্যই এই জায়গায় আসুক, যে ক্রীড়া অঙ্গনকে নিয়ে কাজ করতে পারবে সে আসুক। ধন্যবাদ। ওরাং, আপনার কাছে কি মনে হয় যে আপনি কতটা যোগাযোগ করতে পেরেছেন ভোটারদের সঙ্গে এবং তাদের কাছ থেকে কতটা আশ্বস্ত হয়েছেন, আর আপনি নিজে কতটা কনফিডেন্ট যে আপনি নির্বাচিত হবেন? আমি এই পর্যন্ত আমরা আসলে যোগাযোগ করছি, অনেক ভোটারের কাছ থেকে অনেক আশ্বস্ত পেয়েছি, যেহেতু আমি একজন ফুটবলার আর ফুটবল প্রেমিক, খেলাধুলাকে পছন্দ করি। পড়াশোনার পাশাপাশি এসে ফুটবল খেলে নিজে ফুটবলার হিসেবে পরিচয় দিতেই পছন্দ করি। আমরা বিভিন্নভাবে প্যানেলের মাধ্যমে নিজে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি, অনেকে আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে ভাই হবে, সমস্যা নেই, আমরা আছি আপনার পেছনে। নার্গিস, যদি বলতেন বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়, তাদের মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাটা হয়ে থাকে এবং এটা নিয়মিত হয়, প্রত্যেকটি ডিপার্টমেন্টেরই হয়, ডিপার্টমেন্ট বলতে ডিসিপ্লিনেরই হয়। তো সেই জায়গায় যদি নির্বাচিত হয়ে যান তবে সেই জায়গাটা নিয়ে কাজ করবেন কিনা? আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস হয়, আমার জানা মতে দীর্ঘদিন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে পার্টিসিপেট করতে পারে না বা করে না, সুযোগ থাকলেও সেটা হয়ে ওঠে না, অথবা সেই জায়গায় যাওয়ার যোগ্যতাটা অর্জন করতে পারছে না এখানকার খেলোয়াড়রা। আপনি যদি নির্বাচিত হন, আসলে আপনি এইটা নিয়ে কী কাজ করতে চান? ধন্যবাদ। আমি আমার ইশতেহারে প্রথমেই উল্লেখ করেছিলাম যে যেহেতু আমি আন্তর্জাতিক পর্যায়ে খেলে এসেছি, তো আমার স্বপ্ন আছে আমার ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ক্রীড়া ক্ষেত্রে বাইরের ইউনিভার্সিটির সাথে প্রতিযোগিতা করবে। তো সেক্ষেত্রে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এরকম একটা পরিবেশ তৈরি করে দিয়ে যাব যেখানে প্রত্যেকটা ক্রীড়ার চর্চা চলবে, যেখানে বিভাগগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে অনেক ইভেন্ট কিন্তু আমাদের নেই ইউনিভার্সিটিতে, যেগুলো এখনও মানে চালু করা হয় নাই। তো এগুলো চালু করার ইচ্ছা আছে এবং প্রত্যেক ডিপার্টমেন্ট হল এবং হল ভিত্তিকও কিন্তু অনেক খেলা আছে দলগত, যেগুলো এখনও চালু হয়নি। তো
তো যদি আমরা বাইরের দেশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে প্রতিযোগিতা করতে চাই তাহলে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে যে ক্রীড়া সেক্টরগুলো আছে বিভিন্ন হল এবং হচ্ছে বিভাগগুলো, তো এগুলো চর্চাগুলো বাড়ানো উচিত বা বাড়াতে হবে। কারণ যত প্রতিযোগিতা হবে তত প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে, তত আমরা একটা স্ট্রং টিম তৈরি করতে পারবো বাইরের দেশের ইউনিভার্সিটির সাথে প্রতিযোগিতার জন্য। আপনি জানেন নিশ্চয়ই যে আগামীকালকে একটা চীনের একটা ইউনিভার্সিটি দল, নারী ফুটবল দল এসছে এবং আগামীকাল সেই ম্যাচটা হবে বাংলাদেশ জাতীয় দলের সাথে। খেলাধুলার মূল বিষয়টা তো হচ্ছে অভিজ্ঞতা শেয়ার করা, সেই জায়গাতে নিশ্চয়ই একটা গুরুত্ব পাবে। আপনি নির্বাচিত হলে নিশ্চয়ই সে কাজটা করবেন। ধন্যবাদ। দেখেন, বাইরের দেশের ইউনিভার্সিটির একটা টিমের সাথে আমাদের দেশের ন্যাশনাল টিম খেলছে। এখানে যদি বলতে চাই যে তাহলে কতটা ডেভেলপ এই সেক্টরগুলোতে, তো আমাদের উচিত, আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু আমি দেখেছি যে পর্যাপ্ত প্রতিভাবান খেলোয়াড় আছে, তাদের যদি হল বিভাগগুলোতে এবং আন্তঃবিশ্ববিদ্যালয়ে যে খেলাগুলো হয় এগুলোতে যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া যায় বিভিন্নভাবে, তো আমি মনে করি অনেক প্রতিভাবানরা বের হয়ে আসবে, একটা স্ট্রং টিম হবে। তখন দেখা যাচ্ছে আদার্স কোনো কান্ট্রি থেকে আসলেও আমাদের ইউনিভার্সিটির টিমের সাথে খেলতে মনোভাব প্রকাশ করবে। একটু যেতে চাই হামিদুল্লাহর কাছে। হামিদুল্লাহ, আপনার কাছে কি মনে হয় আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু এই একটা 900 একর জমির মধ্যে সীমাবদ্ধ নয় এবং এর ক্রীড়াঙ্গনটা অনেক বিস্তৃত, এবং সেই বিস্তৃতির যে একটা প্ল্যাটফর্ম ছিল, যে একটা অর্জন ছিল, নিশ্চয়ই আপনি শরীরচর্চা শিক্ষা বিভাগে গেছেন এবং দেখেছেন যে অর্জনটা ছিল বাংলাদেশের হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, ক্রীড়াবিদদের, সেই জায়গায় আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। এবং সেই জায়গায় আপনি কি চান যে যদি নির্বাচিত হন সেই জায়গাটা ডেভেলপ করার জন্য? কারণ আপনাকে একটু বলেই রাখতে চাই, সাইদুর রহমান ডন, রুনা লায়লা, আমিনুল ইসলাম, কামরুজ্জামান, তারা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়ে অনেক বড় বড় অর্জন করেছিলেন। দীর্ঘদিন আমরা সেটা দেখছি না। এমনকি নাজমুস সাকিব সাগর এসএমসে তাইকোন্ডোতে গোল্ড মেডেল অর্জন করেছিল। তো সেই জায়গাগুলো আমরা দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সেই জায়গাগুলোতে দেখছি না, সেই প্ল্যাটফর্মগুলো থেকে সরে গেছে। কেন হয়েছে এমনটি এবং এটাকে উত্তরণের উপায়টা কি হতে পারে এবং সেখানে আপনি নির্বাচিত হলে কি করবেন? সত্যি বলতে যে আমাদের প্লেয়ারের কিন্তু অভাব নাই, অভাব হচ্ছে একটা জায়গাতে, সেটা হচ্ছে তাদের প্রতিভাগুলো বিকশিত করার সুযোগ আর কি অ্যাকচুয়ালি কমে গেছে আর কি। আমরা কেন কমে গেছে? কেন আমরা কমে গেছে এই কারণে যে আমরা হচ্ছে যে পর্যাপ্ত ট্রেনারের ব্যবস্থা করতে পারতেছি না। বিভিন্ন ইভেন্টে দেখা যাচ্ছে যে ক্রিকেটের ইভেন্ট মানে ট্রেনার দিয়ে ফুটবলের ট্রেনার চালিয়ে দিচ্ছে আর কি। কিন্তু সেটাও তো হওয়ার কথা না, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শরীরচর্চা শিক্ষা বিভাগ রয়েছে সেখানে কিন্তু শিক্ষক রয়েছেন, শিক্ষকের পদ রয়েছে এবং আমার জানা মতে এখনো অনেক পদ খালি রয়েছে, ফাঁকা আছে আর কি। এই জায়গাটা কেন হয়েছে, এই যে গ্যাপগুলো তৈরি হচ্ছে কেন, এবং সেই জায়গায় ছাত্র সংসদে নির্বাচিত হয়ে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে আসলে আপনাদের কি করণীয় থাকবে? আচ্ছা, আমার করণীয় হচ্ছে যে ফার্স্টে ভাইয়ারা বলছে তাদের অনেক প্রতিভা আছে, ওই জায়গা থেকে আমি একটু মানে পিছিয়ে পড়েছি আর কি। কিন্তু আমি যেটা সবচেয়ে ইনশিওর করতে চাই যে আমাদের দেশ কিন্তু পিছিয়ে নাই। আমরা সবসময় পিছিয়ে যাচ্ছি আমাদের দুর্নীতির কারণে। আমাদের বাজেট আছে, সব কিছু আছে, আমরা যদি স্বচ্ছতা জবাবদিহিতামূলক একটা পরিবেশ তৈরি করতে পারি এবং শিক্ষার্থীরা, আমি একটা মানে নির্বাচিত হলে প্রথমেই হচ্ছে যে কী করব, যে 3 মাস পর পর একটা সেমিনার তৈরি করব যেখানে স্টুডেন্টরা, শিক্ষার্থীরা মানে ওপেন কোশ্চেন করতে পারবে, আমার এই টাকা, এই বাজেট এই খাতে কেন গেল, কত টাকা কোন জায়গাতে গেল, এই জিনিসটা আমি ফার্স্টে নিশ্চিত করব। এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের যারা পিছিয়ে পড়া, যেমন হচ্ছে যে প্রতিবন্ধী যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়েও আমি হচ্ছে কাজ করতে চাই, লাইক হচ্ছে যে প্যারা স্পোর্ট যেটা বলে আর কি, এবং তাদের হচ্ছে যে প্যারা অলিম্পিক, আমাদের হচ্ছে যে প্যারা অলিম্পিকে স্পেশাল অলিম্পিক, হ্যাঁ স্পেশাল অলিম্পিক, এই অঙ্গনটা আমি হচ্ছে যে কাজ করতে চাই, তাদের প্রতিভাগুলো বিকশিত করে বিশ্বের দরবারে আর কি তুলে ধরতে চাই তাদেরকেও আর কি। আপনার পরিকল্পনাটা অত্যন্ত চমৎকার এবং আপনি যেটা বলছিলেন যে ক্রীড়া ক্ষেত্রে আপনি একটু ভাইদের থেকে বা আপার থেকে পিছিয়ে, আমার কাছে সেটা মনে হয় না। কেন মনে হয় না? তার কারণ হচ্ছে স্পোর্টস সেক্টরটা যে শুধু মাঠের খেলায়, মাঠের পারফরমেন্সেই আপনি যোগ্যতার প্রমাণ রাখবেন, ঠিক আছে, বাট এর পেছনে যে প্রশাসনিক একটা বিষয় রয়েছে, এর পেছনে যে কাজ করার, সংগঠন করার যে প্রশাসনিক ব্যাপার আছে, আপনি মাঠের খেলায় পিছিয়ে পড়তে পারেন, বাট ওই জায়গাতে এগিয়ে থাকতে করা যায়। আমি যেহেতু একটি সামাজিক সংগঠনের সাথে হচ্ছে জড়িত আছি, আমি প্রশাসনকে এই ব্যাপারে পূর্ণ মানে ফোর্স করার ক্যাপাবিলিটি আমি রাখি এবং দেখা যাচ্ছে যে আমি প্রশাসনিকভাবে না হলেও আমার সংগঠন থেকে আমি তাদের বাজেট ইনশিওর করা
যদি নাও পারি ব্যক্তিগতভাবে যতটুকু পারি আর কি চেষ্টা আমরা করব। একটা জিনিস শুনে আসছিলাম, ছাত্র শিবির নাকি খেলাধুলা পছন্দ করে না, এই বিষয়টা একটু পরিষ্কার করবেন? আচ্ছা, শোনার কথা তো আসলে কিছু হয় না, আপনি জেনে থাকবেন যে না, ছাত্র শিবির বলে যে তারা ইসলামের কথা বলে, তারা পর্দার কথা বলে, ইত্যাদি ইত্যাদি, এমন কথা তো প্রচলন রয়েছে, আমরা জানি সব জায়গায় এগুলো নিয়ে কথা হয়, ডিবেট হয়। আপনি আপনার জায়গা থেকে যদি উন্মুক্ত করতেন, আপনি যদি নির্বাচিত হতে পারেন, আপনার ক্যাম্পাসে কি মেয়েরা খেলতে পারবে? অবশ্যই, কেন পারবে না? প্রত্যেক ছেলে মেয়ের প্রত্যেকটির সম অধিকার আছে এবং হচ্ছে যে তারা নিয়মতান্ত্রিক মানে নিয়ম মেনেই হচ্ছে তারা তাদের প্রতিভাগুলো বিকশিত করবে। এবং আপনি জেনে থাকবেন 5 আগস্টের পরে আমাদের হল ভিত্তিক যে নাইট টুর্নামেন্টগুলো করেছে সেগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং 5 আগস্টের পরে আপনি দেখে থাকবেন শহীদ আলী রায়হান, শহীদ সাকিব আঞ্জুম এবং বিভিন্ন যে আবু সাইদ যে টুর্নামেন্টগুলো করেছে, এবং প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা উপজেলাতে এই টুর্নামেন্টগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অবশ্যই করেছে আর কি। আর একটু প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি যদি ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন বা আপনার দল যদি রাকসু তে সংসদ গঠন করেন, তবে কি আপনারা মেয়েদেরকে হিজাব পরে খেলতে বাধ্য করবেন? না, কখনোই না। তাদের হচ্ছে যে একটা ফ্রিডম আছে, খেলার যে একটা ইনস্ট্রুমেন্ট আছে, তারা অবশ্যই তাদের পূর্ণ স্বাধীনতা নিয়ে তারা হচ্ছে যে খেলাধুলা করবে আর কি। খেলতে তো পারে, হিজাব পরেও খেলতে পারে। ইরান নারী ফুটবল দল, জি ওটাই বললাম যে তারা আমাদের বাংলাদেশ জাতীয় নারী দলের রুমা আক্তার আছেন, সে হিজাব পরে খেলেন। ওটাই বললাম যে তারা তাদের পূর্ণ অধিকার নিয়ে তাদের মানে তাদের তো ইচ্ছা প্রকাশ আছে, তারা তাদের ইচ্ছা নিয়ে তারা হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ করবে। তার মানে কোনো বাধা নেই এক জি না, কথায়। অবশ্যই না। যদি আপনার কাছে আসতে চাই নার্গিস, আপনার কি মনে হয় যে নারীদের অংশগ্রহণ নিয়ে জানতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ক্রীড়া পরিবেশ রয়েছে, নিঃসন্দেহে এটা ক্রীড়া বান্ধব একটা পরিবেশ রয়েছে। নারীদের জন্য আলাদা জিমনেশিয়াম রয়েছে, আলাদা খেলার মাঠ রয়েছে, আলাদা পুকুর রয়েছে, যদিও ওটা সুইমিং পুল নয়, পুকুর। তারপরে সাঁতারের ব্যবস্থা রয়েছে, অ্যাথলেটিক্স করার ব্যবস্থা রয়েছে। ওই জিমনেশিয়ামটার ভেতরে দেখেছি কিছু ইনস্ট্রুমেন্ট ছিল আগে, এখন আছে কিনা আমি জানি না। সেই জায়গায় নারীদের জন্য কতটা নিরাপদ ক্রীড়াঙ্গন হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আপনার কি মনে হয়? এবং সেই জায়গায় আপনার করণীয় কী থাকবে যদি নির্বাচিত হন? এখানে আমি এসে প্রথমেই দেখি যখন কোনো ইভেন্ট আন্ত বিশ্ববিদ্যালয় কিংবা আন্ত হল খেলার জন্য বলা হয়, তখন ম্যাক্সিমাম মেয়েরাই বলে যে আপু আমি তো এই খেলা পারি না, আমি তো ওই খেলা পারি না। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে যদি নির্বাচিত হতে পারি, হলের ভিতরে আমরা দেখি যে যখন হলের যে বার্ষিক একটা খেলা হয় ওই সময় টেবিল টেনিসের যে টেবিলটা থাকে কিংবা হচ্ছে ক্যারামের যে বোর্ডটা থাকে শুধু ওই সময়ই বের করে রাখা হয়, বাদ বাকি সময়গুলোতে স্টোর রুমে রাখা হয়। তো প্রত্যেক হলে যদি সারা বছরের জন্য যদি গেম রুমগুলো খুলে দেওয়া হয় এবং সবার অনেক সময় দেখা যায় যে যেসব আপুরা পর্দা করেন তারা বাইরে এসে খেলার প্রয়োজন মনে করেন না বা দরকারও নেই তাদের আসা, তারা ইনডোর গেমগুলো খেললো, রেগুলার খেললো, তাদের একটা চর্চা বাড়লো। তো সেক্ষেত্রে যদি সে পরবর্তীতে মনে করে না আমি খেলাটা পারছি বা হচ্ছে আমি এক্সপার্ট হচ্ছি, দেন যদি সে মনে করে বাইরে এসে খেলবে তো সেটা পরবর্তী বিষয়। তো আমার যে বিষয়গুলো সেটা হচ্ছে যে ক্রীড়ার চর্চা হোক, সেটা যেভাবে যে কোনো স্থানে হোক না কেন, তো এই পরিবেশগুলো তৈরি করে দেওয়া। এবং মেয়েরা হচ্ছে জিমনেশিয়ামে যে মাঠ আছে আমি দেখছি যে এখানে সবাই বলে, আমি যেমন যখন সবার রুমে হলগুলোতে যখন যাচ্ছি তো বলতেছি আপু মেয়েদের এই মাঠটা তো সারা বছর বন্ধ থাকে, আপনি নির্বাচিত হলে কি করবেন? আমি বলতেছি দেখেন এটা আমি নিজেও ভুক্তভোগী। কয়েকদিন আগে যে মেয়েদের আন্তঃ ডিপার্টমেন্ট ফুটবল খেলাটা হলো, তো স্টেডিয়ামে প্র্যাকটিসটা বন্ধ ছিল, তো সব মেয়েদের নির্দেশ দেওয়া হয়েছে যে জিমনেশিয়ামে মাঠে প্র্যাকটিস করতে হবে। তো আমরা সেই অনুযায়ী মাঠে গেছি, গিয়ে দেখি যে গেটে তালা মারা। আমরা প্রায় আধা ঘন্টা ধরে গেটের বাইরে ছিলাম, আমাদের কেন গেটের বাইরে অপেক্ষা করতে হবে, তাই না? তো সেই জায়গা থেকে দেখলাম যে অনেকক্ষণ ধরে এটা ভুক্তভোগী সবাই। তো আমি চাইবো যে এই অপেক্ষা যেন না করতে হয়, মেয়েরা তাদের স্বাধীন মতো এসে তাদের নিজস্ব জায়গায় খেলবে, তাদের প্রতিভার বিকাশ ঘটাবে। এবং যে জিম আছে, অনেক মেয়েরা আমি দেখেছি যে কাজলায় গিয়ে, আমাদের এখানে যে কাজলা আছে ওখানে গিয়ে জিম করছে। তো এরকম একটা প্রতিষ্ঠান থেকে তারা বাইরে গিয়ে কেন জিম করবে? একটা নিরাপত্তার একটা বিষয় থাকার কথা ছিল এবং এখানে থাকা উচিত। আমি যতটুকু জানি যে ছেলেদের জন্য একটা জিম রয়েছে, তো নারীদের জন্য কেন থাকবে না, সেটা হয় উচিত। এক বাক্যে যদি ওরাং বলতেন আপনি যে সম্পাদক প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সংসদের ভোটারদের কাছে কি মেসেজ দিতে চান? আমি ভোটারদের কাছে মেসেজ দিতে চাই, প্রত্যেকটা ক্রীড়াপ্রেমিক বা যারা এই যে সেক্টরে আছে বা যারা হচ্ছে আপনার খেলাধুলার প্রেমিক, তাদের প্রত্যেকের একটা চাওয়া পাওয়া থাকে। যেমন আমার চাওয়া পাওয়া হচ্ছে আমি ফুটবল মাঠে যাব, আমার ট্রেনার থাকবে, আমি একজন যে ফুটবলার, আমার যে ফিটনেস ঠিক আছে কিনা, ফিটনেস চেক করার জন্য আমার যে মেশিনটা লাগে সেটাও কিন্তু আমাদের এখানে নাই। আমি চাই এই যে প্রত্যেকটা সেক্টরে যিনি একটা চেঞ্জ নিয়ে আসতে চান আপনি, সেটা ঠিক আছে। আপনি আপনার যারা ভোটার রয়েছেন, আপনার যারা সতীর্থ, যারা একসঙ্গে পড়াশোনা করছেন, যারা ভোট দেবেন আপনাকে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আপনি ভোট চান কি চান না তাদের কাছে? অবশ্যই আমি তাদের কাছে ভোট প্রত্যাশী, আর আমি তাদের কাছে এটাই বলবো যে আমি যদি নির্বাচিত হয় অবশ্যই আমার
দেখতে হবে আমাদের প্লেয়ারদের বা আমার বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে বা আমাদের খেলোয়াড় যারা আছে তাদের প্রথমে চাহিদা কী। আর আমাদের যেহেতু আমি নিজে একজন ভুক্তভোগী, বিভিন্ন জায়গায় গেলে যেমন আমরা জিমনেসিয়ামে গেলে আমাদের প্রয়োজনীয় যে ইনস্ট্রুমেন্ট থাকে না, যেমন আমরা রানিং গেছি, আমরা রানিং করার জন্য আমাদের মাঠে লাগে, কিন্তু মেশিনটা আমার যদি থাকতো জিমনেসিয়ামে তাহলে অনেকে বৃষ্টি পড়লে আমরা বৃষ্টির সময় সেই কাজটা করতে সেই পারতাম। সমস্যাগুলো তো নিশ্চয়ই সমাধান হবে এবং আপনি ভোট চাইছেন আর কেন্দ্রীয় ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক প্রার্থী হিসেবে আপনার জন্য শুভকামনা রইল। একটু আসতে চাই মেহেদী হাসান পুলক। পুলক, এক বাক্যে প্রার্থীদের কাছে কি বলবেন? ধন্যবাদ। আমি প্রার্থীদের কাছে একটাই কথা বলতে চাই যে আমি দীর্ঘ 6 বছর এই ক্রীড়াঙ্গনের সাথে থেকে আমি যে ফ্যাসিলিটিসগুলো থেকে বঞ্চিত হয়েছি আর কি। আমি চাই যে আমার যারা নেক্সটে আমার বিশ্ববিদ্যালয়কে যারা রিপ্রেজেন্ট করবে, যে খেলোয়াড়গুলো আসবে, তারা যেন এই সমস্যাগুলোর সম্মুখীন না হয়। আমি যদি নির্বাচিত হই আমি এই জায়গাগুলো নিয়ে কাজ করব। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের পূর্বের যে ইতিহাস, বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা দলের অনেক ভালো একটা ইতিহাস ছিল, তো সেই জায়গা থেকে আস্তে আস্তে এটা হারাই যাচ্ছে। এটার মূল কারণ হইল আমাদের পাইপলাইনে যে প্লেয়ারগুলো থাকে তাদেরকে নিয়ে কাজ করার একটা বিষয় থাকে। তো আমি চেষ্টা করব পাইপলাইনে যে প্লেয়ারগুলো আছে তাদেরকে নিয়েও কাজ করার। আর কি আরও একটা বড় সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের আন্তঃ ডিপার্টমেন্ট খেলার সময় এইরকম হয় যে 60টা ডিপার্টমেন্ট যদি খেলে সেখানে 5 থেকে 6টা ডিপার্টমেন্টের অনেক বাজেট থাকে, কিন্তু অন্যদের থাকে না। এই বিষয়গুলো নিশ্চয়ই সমাধান হয়ে যাবে এবং আমরা মনে করি যে এই সমস্যাগুলি খুব একটা সমস্যা হয়ে দাঁড়াবে না যদি আপনারা নির্বাচিত হন এবং একটা ছাত্র সংসদ তৈরি হয়। নিশ্চয়ই সেই সমস্যাগুলোর সমাধান প্রশাসন করবেন। সেই জায়গায় আপনি যারা ভোটার রয়েছেন, ভোটারের কাছে কি বলবেন? ভোট চাইবেন কি চাইবেন না আপনার জন্য? জি, অবশ্যই চাইবো। যে যোগ্য তাকেই সবাই ভোট দিবে এবং আমারও চাওয়া এটাই যে এই সেক্টরে যে যোগ্য তাকে অবশ্যই যেন তারা ভোটটা দেয়, আমার সকল ক্যাম্পাসের ছোট ভাই, বড় ভাই, বন্ধুরা। আর ক্রীড়া অঙ্গনকে নিয়ে যারা চিন্তা করে তারাই এই জায়গায় আসুক, এটাই আমার চাওয়া। হামিদুল্লাহ নাইম, আপনি যদি বলতেন এক বাক্যে আপনার ভোটারদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ তাদের কাছে দিতে চান? তারা আপনাকে ভোট দেবে কি দেবে না? আপনি কি ভোট চান নাকি চান না? জি, প্রথমে ধন্যবাদ। আসলে সত্যি বলতে আমরা এখানে যারা আছি তারা কিন্তু প্রতিদ্বন্দ্বী নয় কেউ কারো, আমরা সবাই সবারই সহযোগী আর কি। আমি চাই যে এই জায়গাটাতে মানে উপরওয়ালা এমন কাউকে কবুল করুক যেটা সাধারণ শিক্ষার্থীর জন্য আর কি মানে কল্যাণকর হবে আর কি। তো আমি চাই যে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার আমি নিশ্চিত করব। এই জায়গাটা হচ্ছে যে মানে আমি এই জন্য আর কি মানে বদ্ধপরিকর আর কি। এবং এই সেক্টরটা যতটা মানে উন্নত করা যায় বিশ্বের দরবারে আমি আমার জায়গা থেকে বদ্ধপরিকর এবং সেই জায়গা থেকে আমি সবার কাছে এবং শিক্ষার্থীর কাছে ভোট প্রত্যাশী। নার্গিস, আপনি কতটা প্রত্যাশী এই নির্বাচনটায় নির্বাচিত হতে এবং সেই জায়গায় ভোটারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? ধন্যবাদ। আমি যখন ভোট চাইতে যাচ্ছি ভোটারদের কাছে, তো তখন তারা আমাকে প্যানেলের কথা জিজ্ঞেস করছে। তো যখন আমি আমার প্যানেলের কথা বলছি তখন তাদের একটাই কথা, আপু আমরা প্যানেল দেখে নয়, আমরা যোগ্যতা দেখব, সমস্যা নেই, আমরা দেখছি আসলে কে কি। তো সেই জায়গা থেকে তারা আমাকে আশ্বস্ত করতেছে যে আমরা যোগ্যতা দেখব, প্যানেল নয়। তো আমরা চাইবো এখানে যোগ্য কেউ আসুক। তো সেই জায়গা থেকে তারা আমাকে অনুপ্রাণিত করছে। তো আমার ভোটারদের কাছে একটাই বলা যে আপনারা প্যানেল না দেখে প্রত্যেকটা পদগুলোতে যোগ্য ব্যক্তিকে দেখবেন এবং যে প্যানেল থেকে করুক না কেন, খেলাধুলা হচ্ছে কিন্তু রাজনীতির বাইরে, এখানে দল বল নির্বিশেষে খেলাধুলাটা সে অন্যরকম বিষয়। তো সেই জায়গা থেকে যোগ্য যে ব্যক্তি সবাই তাকে অ্যাকসেপ্ট করবেন এবং আমরা সবাই মিলে সুন্দর ক্রীড়া পরিবেশ তৈরি করতে চাই। আমরাও সেটা প্রত্যাশা করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ক্ষেত্রে একটা স্বর্ণশিখরে পৌঁছে দিতে চান এবং এই বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ক্ষেত্রে যে অবদান রয়েছে, যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চান এবং সেই জন্য তাদের কাজ করতে হবে এবং সেই কাজ করার জন্য কিন্তু এই ক্রীড়া সম্পাদক প্রার্থীরা প্রস্তুত। যত সমস্যা রয়েছে তার নিশ্চয়ই সমাধানও রয়েছে, তবে সেই সমস্যার সমাধান করতে প্রয়োজন নেতৃত্ব এবং সেই নেতা খুঁজে বের করবেন এই বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, তারাই তাদের প্রিয় যে নেতা তাকে খুঁজে বের করবেন এবং ক্রীড়াঙ্গনের একটা আমূল পরিবর্তন নিয়ে আসবেন এবং সেজন্য তাদের কাজ করতে হবে, তাদের পছন্দ করতে হবে যে যোগ্যতা সম্পন্ন প্রার্থী। এবং এই প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ক্রীড়াঙ্গনের ইতিহাস, ঐতিহ্য এবং সমৃদ্ধি রয়েছে, যতটুকু হারিয়েছে সেটুকু আবার ফিরিয়ে আনবে, তথা
শুধু বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশ এবং বহির্বিশ্বেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানকে আর উত্তরোত্তর সমৃদ্ধ করবে, সেটাই সবার প্রত্যাশা।